আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু। বায়োসিটির পক্ষ থেকে দ্বিতীয় আরো একটি ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে জীবকোষ ও টিস্যু। জীববিজ্ঞান এর দ্বিতীয় অধ্যায় নবম দশম শ্রেণীর জীবকোষ ও টিস্যু এই অধ্যায়ের ধারাবাহিক এই আলোচনা মূলত অনুশীলনীর প্রশ্নগুলো নিয়ে। তো শিক্ষার্থী বন্ধু, দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জীবকোষ ও টিস্যু এই অধ্যায়ের সৃজন যে অনুশীলনীর প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো নিয়ে আমরা ডিসকাস করব। সাথে থাকো আর অনুশীলনের এই প্রশ্নগুলো তোমরা ধীরে ধীরে সমাধান করতে থাকো। লক্ষ্য করো প্রথম প্রশ্নের কথা, এগুলো হচ্ছে সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন। মূলত 1 এবং 2 নম্বরের জন্য যে প্রশ্নগুলো রয়েছে এগুলো সেটা। তো 1 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে দেখো, কোষ কাকে বলে। আচ্ছা, কোষ কাকে বলে এটা তোমরা কি করে বলবে বলো দেখি। তোমাকে একটা চিত্র দেখায়। এই যে দেখো, ছোটবেলা থেকে তোমরা পড়ে আসছো যে জীবদেহের গঠন ও কাজের একককে বলা হয় কোষ। দেখো, জীবদেহের গঠন ও কাজ সম্পাদনের ক্ষুদ্রতম একক হচ্ছে কোষ। এটা যদি তুমি আরেকটু ভালোভাবে লিখতে চাও তাহলে এভাবে লিখতে পারো, জীবদেহের গঠনগত ও কার্যগত মৌলিক একককে কোষ বলে। দ্যাটস এনাফ। এখানে খুব বেশি সময় খরচ করার কোনো প্রয়োজন নেই। দ্বিতীয় প্রশ্নটা কি দেখো, প্লাস্টিডের কাজগুলো কি কি। আচ্ছা বন্ধু, একটা উদ্ভিদ কোষে যখন প্লাস্টিড থাকে, দেখো এই প্লাস্টিড যখন থাকে তখন ওই প্লাস্টিডটা মূলত কাজটা কি করে। আমরা পরভোজী মানুষ, কারণ আমাদের প্লাস্টিড নেই। আর প্রতিটি উদ্ভিদে প্লাস্টিড নামক একটা রঙিন পদার্থ রয়েছে, মানে উদ্ভিদ কোষে আর কি, উদ্ভিদ কোষে প্লাস্টিড নামক রঙিন পদার্থ রয়েছে, একটা রঙিন উপাদান রয়েছে। এই রঙিন উপাদানটার কারণেই মূলত উদ্ভিদ বিভিন্ন বর্ণের দেখা যায়। তাহলে বলো দেখি প্লাস্টিডের কাজটা কি। হ্যাঁ বন্ধু, প্লাস্টিডের কাজটা হচ্ছে সেটা কি করবে, সূর্যের আলোর উপস্থিতিতে একটা প্রক্রিয়ার মাধ্যমে, এই প্রক্রিয়াটাকে বলা হয় সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে কি করবে, শর্করা জাতীয় খাদ্য তৈরি করবে। ওকে। আর সেই খাদ্যগুলো তাদের ভিতর তারা নিজেদের দেহের সামগ্রিক বিভিন্ন জৈবনিক কাজে ব্যবহার করবে এবং খাদ্যগুলোকে সঞ্চয় করবে। এছাড়াও দেখো, প্লাস্টিড বেশ কয়েক প্রকারের হয়, কিন্তু তোমরা নিশ্চয় জানো প্লাস্টিড ক্লোরোপ্লাস্ট হয়, তারপরে হচ্ছে ক্রোমোপ্লাস্ট হয়, তারপরে হচ্ছে লিউকোপ্লাস্ট হয়। যেটা ক্লোরোপ্লাস্ট সেটা কিন্তু সবুজ বর্ণের, তোমাদেরকে একটু স্মরণ করিয়ে দিচ্ছি আর কি। আর যেটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট, এটা হচ্ছে বিভিন্ন মানে সবুজ বাদে আর যে রঙিন উপাদানগুলো রয়েছে, মানে রঙিন বিভিন্ন বর্ণ রয়েছে সেইগুলোর জন্য। হ্যাঁ। আর আরেকটা হচ্ছে লিউকোপ্লাস্ট। এই লিউকোপ্লাস্ট হচ্ছে বর্ণহীন, এখানে কোনো বর্ণ থাকে না। এই 3 ধরনের মানে বর্ণিল উপাদান থাকার কারণে মূলত এই একটি উদ্ভিদ এর বিভিন্ন অংশ বিভিন্ন রং প্রদান করে। ফুল, ফল, পাতায় বিভিন্ন রং প্রদান করে মূলত এই প্লাস্টিডের উপস্থিতির কারণে। আচ্ছা, এবার তারপরের প্রশ্নটা দেখি চলো। এবার দেখো দেখি কি লেখা আছে 3 নম্বরে, টিস্যু ও অঙ্গের মধ্যে সম্পর্ক দেখায়। আচ্ছা, টিস্যু কি জিনিস বলো দেখি। টিস্যুটা কোথা থেকে যে উৎপত্তি হলো, চলো আমি একটু ডিটেলস তোমাকে বলি। টিস্যু, এই যে দেখো, আগে টিস্যুটা একটু বুঝে নাও তোমরা যারা টিস্যু সম্পর্কে এখনো কনফিউজড আছো। টিস্যু হচ্ছে একটা ফুটবল টিম, বর্তমানে খেলা হচ্ছে না, মানে 2026 ফুটবল বিশ্বকাপ নিয়ে সবাই তো মেতে আছো। কি পড়াশোনা করবা না করবা তার কোনো ধান্দা নেই, খালি খেলাধুলা। ঠিক আছে, তোমাদের খেলা নিয়ে আমি এখন টিস্যুটা বোঝাই। দেখো, একটা কোষ থেকেই মূলত একগুচ্ছ কোষ, টিস্যুকে সংক্ষেপে যদি আমরা বলি তাহলে বলবো এটা হচ্ছে একগুচ্ছ কোষ। এই একগুচ্ছ কোষ মূলত হচ্ছে টিস্যু। আচ্ছা, মানে একাধিক কোষ একসাথে মিলে তারা একটা নির্দিষ্ট কাজ করবে। এই একগুচ্ছ কোষ যারা দলবদ্ধভাবে একটা কাজ করে, এটাকে এই কোষগুচ্ছকে বলা হচ্ছে টিস্যু। আচ্ছা, ফুটবল টিমের কাজটা কি হয়, ফুটবল টিমের 11 জন প্লেয়ার না, এই 11 জন প্লেয়ারের প্রত্যেকে কি করবে বলো দেখি, সবার টার্গেট থাকবে যে কিভাবে অপর পক্ষের গোল পোস্টে বল ঢোকানো যায়। এই একটা টার্গেটে কিন্তু 11 জন প্লেয়ার বিভিন্ন ধান্দা করে, তারা অনেক চেষ্টা করে, অনেকভাবে খেলে। হ্যাঁ, এই খেলাটার একটি মাত্র উদ্দেশ্য, সেটা হচ্ছে অপর পক্ষের গোল পোস্টে বল ঢোকানো দিয়ে জিতে নেওয়া। তাহলে দেখো, 11 জন প্লেয়ার সম্মিলিতভাবে একসাথে একটাই কাজ করছে, কি গোল দেওয়ার কাজটা।
এই জন্য টিস্যুকে আমরা এভাবে বলতে পারি যে একাধিক কোষ, হ্যাঁ, বা একগুচ্ছ কোষ, তারা একটি নির্দিষ্ট কাজ করবে। আর আরেকটা কি, যে তারা একই স্থান থেকে উৎপত্তি লাভ করবে, এটা হলো টিস্যু। আর এরকম একাধিক টিস্যু তন্ত্র মিলে মূলত তৈরি হয় হচ্ছে অঙ্গ। এই অঙ্গগুলো টিস্যুর সাহায্যেই তৈরি হয়, আর এক একটা অঙ্গের কাজ এক এক রকম। তাহলে একটু লক্ষ্য করো মনিটর স্ক্রিনের দিকে। টিস্যু অঙ্গের মধ্যে সম্পর্ক 2 নম্বরের জন্য তুমি এটা লিখবা। একই ধরনের কাজ সম্পাদনকারী এক বা একাধিক টিস্যু একত্রিত হয়ে একটি অঙ্গ গঠন করে। অর্থাৎ টিস্যু হলো অঙ্গের গঠনগত একক এবং বিভিন্ন টিস্যুর সমন্বয়ে নির্দিষ্ট কাজ সম্পাদনকারী অঙ্গ তৈরি হয়। তাহলে বুঝতে পারছো যে অঙ্গ তৈরি হওয়ার জন্য টিস্যু হতে হবে কিন্তু, আর টিস্যু হওয়ার জন্য অবশ্যই কিন্তু কোষ হতে হবে। আচ্ছা, উদাহরণ হিসেবে একটা বলি, পেশি টিস্যু, আবরণী টিস্যু, সংযোজক টিস্যু ও স্নায়ু টিস্যু মিলে হৃদপিণ্ড একটি অঙ্গ গঠন করেছে। একটা হৃদপিণ্ডের মধ্যে কতগুলো টিস্যু রয়েছে দেখো। এর পরের প্রশ্নটা একটু দেখো, অন্তঃক্ষরা গ্রন্থির গুরুত্বটা কি? আমরা 3 নম্বর প্রশ্ন শেষ করেছি, এবার 4 নম্বর প্রশ্নটা দেখব। অন্তঃক্ষরা গ্রন্থির গুরুত্বটা কি? আচ্ছা বন্ধু, আগে একটু বোঝো অন্তঃক্ষরা গ্রন্থিটা আসলে কি। অন্তঃক্ষরা গ্রন্থি মূলত হচ্ছে নালীহীন গ্রন্থি। তুমি লক্ষ্য করো, অন্তঃক্ষরা গ্রন্থি কি? নালীবিহীন গ্রন্থি। আর এই নালীবিহীন গ্রন্থি থেকে নিঃসৃত হয় হচ্ছে হরমোন। তোমরা নালীবিহীন গ্রন্থির নাম শুনেছো নিশ্চয়। তাহলে নালীযুক্ত গ্রন্থিটা কি? হ্যাঁ, সেই নালীযুক্ত গ্রন্থিটাই হচ্ছে মূলত এনজাইম নিঃসরণকারী গ্রন্থি। অর্থাৎ নালীবিহীন গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হবে, আর নালীযুক্ত গ্রন্থি যেটা, সেটা হচ্ছে মানে এনজাইম নিঃসৃত হবে। আর অন্তঃক্ষরা গ্রন্থির এক্ষেত্রে কি, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কি নিঃসৃত হয়? হরমোন। আর আমাদের দেহে হরমোনের তো বহুত বহুত কাজ আছে। এই কাজগুলো কি কি দেখো, দেহের বৃদ্ধি, বিপাক ক্রিয়া, প্রজনন, বিভিন্ন অঙ্গের কার্যক্রম নিয়ন্ত্রণ ও সমন্বয়, এই সব কিছু হচ্ছে হরমোনের কাজ। তাহলে তুমি এখন বলো, অন্তঃক্ষরা গ্রন্থি না থাকলে আমাদের অবস্থাটা কি হতো? আচ্ছা, এবার দেখো এর পরের প্রশ্নটা। এর পরের প্রশ্ন হচ্ছে, কোষের শক্তিঘর কাকে বলে? হ্যাঁ, এর উত্তরটাও কিন্তু মজা। দেখো, মাইটোকন্ড্রিয়াকে কিন্তু কোষের শক্তিঘর বলা হয়। আমরা জানি যে শ্বসনের, এই যে দেখো, এটা একটা কোষ ধরে নিলাম, হ্যাঁ, এটা একটা কোষ, আচ্ছা ধরে নিলাম এটা হচ্ছে একটা নিউক্লিয়াস, আর এই জায়গাতে রয়েছে হচ্ছে একটা, এই জায়গাতে রয়েছে একটা মাইটোকন্ড্রিয়া। ওকে, আচ্ছা, শ্বসনের কয়টা ধাপ বলো তো বন্ধু? 4টা ধাপ। এই 4টা ধাপ ভালো করে মনে রাখো কিন্তু, শ্বসনের কয়টা ধাপ? 4টা ধাপ। এই 4টা ধাপের এই যে এটা কি, সাইটোপ্লাজম, হ্যাঁ, এই সাইটোপ্লাজমে একটা ধাপ সম্পন্ন হয়। সে ধাপটার নাম কি বলো? কেউ বলতে পারছো? এই যে দেখো, সে ধাপটার নাম হচ্ছে গ্লাইকোলাইসিস। আমি লিখতে লিখতে ভিতরে ঢুকাই দিয়েছি, কারণ হচ্ছে সাইটোপ্লাজমে গ্লাইকোলাইসিস সম্পন্ন হয়। এর পরের যে ধাপগুলো রয়েছে সেগুলো কি বলো? অ্যাসিটাইল কোয়ে, অ্যাসিটাইল অ্যাসিটাইল কোয়ে। 3 নাম্বারটা কি বলো তো? ক্রেবস চক্র। 4 নাম্বারটা কি বলো দেখি? 4 নাম্বারটা হচ্ছে ইটিসিওয়ার, ইটিএস। এই 3টি ধাপ, এই 3টি ধাপ মূলত মাইটোকন্ড্রিয়ার ভিতরে সম্পন্ন হয়। তাহলে একটি মাত্র ধাপ শুধুমাত্র সাইটোপ্লাজমে সম্পন্ন হয়, আর বাকি 3টি ধাপ সম্পন্ন হয় হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভিতরে সম্পন্ন হয়ে প্রচুর পরিমাণে এটিপি তথা শক্তি উৎপন্ন হয়। এই কারণে এই যে যন্ত্রটা, এই যন্ত্রটা হচ্ছে কি, মাইটোকন্ড্রিয়া। এই যন্ত্রটাই বা এই অঙ্গাণুটাই মূলত আমাদের দেহের শক্তির সব ধরনের উৎস। এই জন্য মাইটোকন্ড্রিয়াকে বলা হচ্ছে কি, কোষের শক্তি ঘর। ওকে, কারণ এই যে দেখো, আমি এখানে সুন্দর করে তুলে দিয়েছি 2 মার্কের এই কোশ্চেনটা তুমি এতটুকু যদি মনে রেখে লিখতে পারো, অথবা আমার কথা শুনে যদি তুমি সহজে বুঝে বুঝে তুমি নিজের মতো করে সাজিয়ে লিখতে পারো, তাও হবে, কোনো সমস্যা নাই। 2 মার্কের কোশ্চেন, অত বেশি প্যারা নেওয়ার দরকার নেই। সহজ প্রশ্ন, সহজ পড়া, তুমি একটু মনে রাখবা জাস্ট। ওকে, এর পরের প্রশ্নটা দেখো কি লেখা আছে। এর পরের প্রশ্নটা হচ্ছে, রক্তের কাজ লিখো। এই যে রক্তের কাজ কি, হ্যাঁ, তাহলে চলো এবার রক্তের কাজটা কি একটু দেখে নিই। এই দেখো, রক্তের কাজ কি? আসলে
আমরা লাল ডিজেলের দেহ মেশিন। আমি বগুড়ার শফিক আদনানের একটা গান শুনেছিলাম, লাল ডিজেলের দেহ মেশিন। আমাদের দেহটা মূলত লাল ডিজেল দিয়েই তৈরি হয় বা চলে। একটা মোটরসাইকেল যেমন কি দিয়ে চলে, পেট্রোল অকটেন বা গাড়ি ডিজেল দিয়ে চলে। আর আমাদের দেহটা চলে মূলত হচ্ছে এই লাল ডিজেল অর্থাৎ রক্ত দিয়ে। এই রক্ত মূলত আমাদের দেহের কি কাজ করে? অক্সিজেন পরিবহন করে, কার্বন ডাই অক্সাইড পরিবহন করে এবং আরো রোগ জীবাণুর বিরুদ্ধে দেহকে সুরক্ষা দেয়। এই যে দেখো চারটা কাজ, একেবারে মেইন মনে রাখবা। মেইন এই চারটা কাজ কিন্তু তোমাকে মনে রাখতে হবে। রক্তের কাজ তুমি তোমার জীবনের সাথে মিলিয়ে পড়বে এই পড়াগুলো, তাহলেই তো জীববিজ্ঞান সহজ হবে। তুমি যদি নিজের জীবনের সাথে মিলিয়ে না পড়তে পারো তাহলে তো সহজ লাগবে না, মাথার উপর বোঝা লাগবে, বোঝা। কখনোই মুখস্থ করার প্যারা নেবা না। জীব বিজ্ঞান মানে জীবনের বিজ্ঞান। বায়োসিটি তোমাকে সহজভাবে উপস্থাপনা করছে, আমি আছি তোমাদের সাথে, তোমাদের সহজ করে জিনিসগুলো বোঝাবো ইনশাআল্লাহ। তো মনে রাখবা রক্তের এই চারটা কাজ একেবারে বেসিক, আরো অনেক কাজ আছে। এসএসসি লেভেল তো, খুব ছোট্ট প্রশ্ন, 2 মার্কের এই প্রশ্নটা তুমি নিজের মতো করে নিজের বডির সাথে মিলিয়ে মুখস্থ রাখবে, ঠিক আছে? রক্তের কাজ। ওকে, এবার দেখো রচনামূলক প্রশ্ন। দেখো রচনামূলক প্রশ্নে তুমি কি দিবা? মাইটোকন্ড্রিয়ার গঠন। এই যে মাইটোকন্ড্রিয়ার গঠন, মাইটোকন্ড্রিয়ার গঠন এটা তো বড় একটা প্রশ্ন। সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে? এই যে চিত্রটা দেখতে পাচ্ছ না, এই চিত্রটাকে একটু বড় করে আঁকতে হবে। হ্যাঁ, এই বড় করে আঁকবা, ঠিক আছে? এই বড় করে আঁকার পর প্রত্যেকটা পার্টস একটা করে তুমি বর্ণনা লিখবা। হ্যাঁ, আমি আমার যে শীট রেডি করেছি, হ্যাঁ, এই শীটটা তোমাকে একটু দেখাই। হ্যাঁ, এই শীটটা যদি আমি তোমাকে দেখাই তাহলে তোমার কাছে বুঝতে সহজ হবে। এই যে দেখো মাইটোকন্ড্রিয়ার গঠন, সুন্দর করে একটা চিত্র আঁকবে। যদি তুমি ভালো এবং পারফেক্ট একটা চিত্র আঁকতে চাও তাহলে আমাদের এই চ্যানেলেরই আরেকটা ভিডিও আছে, সেখানে মাইটোকন্ড্রিয়া সহ আরো বিভিন্ন অঙ্গাণু কিভাবে সুন্দর করে সহজভাবে আঁকতে হয় সেই কৌশলটা তোমাকে শেখানো হয়েছে। তুমি এই যে আমার এই ভিডিও স্ক্রিনের আই বাটনে ক্লিক করবা। আই বাটনে ক্লিক করলে মাইটোকন্ড্রিয়ার চিত্র আঁকার ওই লিঙ্কটা তুমি পেয়ে যাবা। আর এখানে দেখো মাইটোকন্ড্রিয়ার গঠন পরীক্ষার খাতায় 4 মার্ক পাইতে হলে তোমাকে কোন বিষয় লিখতে হবে আমি এখানে সহজ করে বুঝিয়ে দিয়েছি। হ্যাঁ, আর এই শীটটা যদি তুমি পেতে চাও তোমার নিজের কাছে, তাহলে তুমি আমাকে বলবা, কমেন্ট করবা, আমি তোমার ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপে আমি এটা সেন্ড করে দেব, ঠিক আছে? ওকে, এখন মাইটোকন্ড্রিয়ার গঠন তো শিখলাম। এর পরের প্রশ্নটা কি আছে দেখো, বিভিন্ন ধরনের সরল কলার গঠন এবং কাজের তুলনামূলক আলোচনা করো। এই প্রশ্নটার পারফেক্ট অ্যান্সার তুমি আমার শীটে পাবে। হ্যাঁ, তুমি শুধুমাত্র ভিডিওটা দেখে আমাকে নক করবে যে স্যার আমার এই নোটটা চাই। পাশাপাশি তুলনা করে দেয়া আছে, দেখো কত সুন্দর করে দেয়া আছে, আমি তোমাকে দিচ্ছি। এই যে দেখো সরল টিস্যুর পারফেক্ট এই যে চারটা, স্ক্রিনে যদি দেখতে অসুবিধা হয় তুমি আমাকে নক করবে, আমি তোমাকে দেবো, অবশ্যই দেবো। এই প্রশ্নের উত্তরটাও তোমাকে আমি দেবো, খালি কমেন্ট করে একটু জানাবে যে স্যার এই প্রশ্নের উত্তরটা আমার চাই। আচ্ছা দেখো এই যে সরল টিস্যু দেখো 3 ধরনের সরল টিস্যু কি কি? প্যারেনকাইমা, কোলেনকাইমা আর স্ক্লেরেনকাইমা। এই 3 সরল টিস্যু কিন্তু সুন্দর করে তুলনামূলক আলোচনা করা আছে। এই জায়গা থেকেই তুমি পার্থক্য লিখতে পারবে, এই জায়গা থেকেই তুমি প্রত্যেকটার আলাদা করে বৈশিষ্ট্য লিখতে পারবে এবং এই যে এই তুলনামূলক আলোচনা থেকে তুমি মানে এই সংক্রান্ত যে প্রশ্নগুলো আছে সব উত্তর তুমি পাবে। অর্থাৎ এই জায়গা থেকে বেশ কয়েকটা প্রশ্নের অ্যান্সার পাবে, শুধুমাত্র এই চারটা যদি ভালো মতো বুঝে নাও। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তোমার এই চারটা চাই অবশ্যই, তাই না? তুমি কমেন্ট করো, আমি অবশ্যই তোমাকে দিয়ে দেবো। এরপরের প্রশ্নগুলো কি কি দেখো দেখি, বহু নির্বাচনী প্রশ্ন, তাই না? 1 নম্বর প্রশ্নে কি আছে? লাইসোজোমের কাজ কোনটি? এগুলো কিন্তু সব শেষ। এখন আমরা দেখো বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে এসেছি। তুমি এবার মন দিয়ে শোনো, একবার পড়বা সারা জীবন মনে থাকবে। লাইসোজোমের কাজ কোনটি? এখানে কি কি অপশন আছে দেখো, খাদ্য তৈরি, শক্তি উৎপাদন, জীবাণু ভক্ষণ, আমিষ সংশ্লেষণ। আমি চারটাই একটু এক্সপ্লেন করি সহজে, খুব দ্রুততার সাথে। দেখো 1 নম্বর প্রশ্নের উত্তর, 1-এর ক-তে কি আছে দেখো দেখি, খাদ্য তৈরি। আচ্ছা তুমি বলো খাদ্য তৈরির কাজটা কে করে? খাদ্য তৈরির কাজটা করে হচ্ছে ক্লোরোপ্লাস্ট। কে করে? ক্লোরোপ্লাস্ট, মনে রাখবা। হ্যাঁ, আর শক্তি উৎপাদনের কাজটা কে করে বলো দেখি? একটু আগেই তো তোমাকে দেখালাম, বলো। মাইটোকন্ড্রিয়া। হ্যাঁ,
এরপরে কি জীবাণু ভক্ষণ, জীবাণু ভক্ষণের এই কাজটা কে করে, ওটা একটু ফাঁকা রাখি, হ্যাঁ বুঝে ফেলেছো নিশ্চয়। আমিষ সংশ্লেষণ, এই আমিষ সংশ্লেষণের কাজটা কে করে বলতো, রাইবোজোম। ওকে, তাহলে রাইবোজোম কে কি করবে, আমিষ, আমিষ মানে কি প্রোটিন, প্রোটিন সংশ্লেষ করবে। সংশ্লেষ করা মানে হচ্ছে তৈরি করা, উৎপাদন করা, সংশ্লেষ করা। ইংরেজিতে এর প্রতিশব্দটা হচ্ছে সিনথেসিস। দেখো সিনথেসিস, সিনথেসিস, হ্যাঁ সিনথেসিস মানে কি সংশ্লেষণ, বা এর সহজ বাংলা যদি তুমি বুঝতে চাও তাহলে কি তৈরি করা বা উৎপাদন করা। আর কত সহজ করে বোঝালে তুমি বুঝবা বলো, এই সহজ জিনিস সহজ ভাবেই মনে রাখতে হয়, কখনো কঠিন করাটা উচিত নয়। দেখো এখন এই যে একটা ফাঁকা রেখেছি, আসলে সত্যিকার অর্থে এখানে তার উত্তরটা রয়েছে। কি সেটা বলো দেখি, জীবাণু ভক্ষণ করবে কোষীয় অঙ্গাণু, সেটা হচ্ছে লাইসোজোম। বুঝতে পেরেছো নিশ্চয়, এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে লাইসোজোমের কাজটা কি বলো দেখি, জীবাণু ভক্ষণ করা। লাইসোজোমের কাজটা হচ্ছে জীবাণু ভক্ষণ করা, এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। এবার তুমি 2 নাম্বার প্রশ্নটা দেখো, অ্যামিবা একটি প্রাণী কোষ, কারণ এর কি রয়েছে, কেন্দ্রিকার গঠন সুসম্পন্ন। আমি এগুলো মিশিয়ে দিচ্ছি, দেখো অ্যামিবার একটি প্রাণী কোষ, অ্যামিবা তো নিশ্চয় প্রাণী কোষ, এটা তো তুমি জানোই। আচ্ছা, এর কেন্দ্রিকার অ্যামিবার শেপটা তুমি একটু চিন্তা করো, অ্যামিবার শেপটা এরকম, এই যে এই টাইপের আর কি, হ্যাঁ। এর সুনির্দিষ্ট একটা কি আছে, নিউক্লিয়াস আছে, অন্যান্য কোষীয় অঙ্গাণু যেগুলো আছে। যদিও অ্যামিবার যে শেপটা, আকৃতিটা, হ্যাঁ এটা বহুরূপী, অ্যামিবাকে বলা হয় বহুরূপী। আসলে একটা তরল নরম জিনিস, যে পাত্রে রাখবা সে পাত্রের মতোই দেখা যাবে, এই জন্য এর নির্দিষ্ট কোনো রূপ নাই। বিজ্ঞানী সি.এল. ম্যান্দাহার একে 4টি রূপে বর্ণনা করেছেন, সেটা তোমাদের জানার মানে বিষয় না, এখন প্রয়োজন না, যখন বড় হবা তখন তোমরা সেটা জানবা। হ্যাঁ, এখন শুধু এতটুকু মনে রাখো, কেন্দ্রিকার গঠন সুসম্পন্ন। দেখো এটাকে বলা হচ্ছে কেন্দ্রিকা, হ্যাঁ এটাকে কি বলা হচ্ছে, কেন্দ্রিকা। এই কেন্দ্রিকা মানে হচ্ছে নিউক্লিয়াস, হ্যাঁ নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের গঠনটা সুসম্পন্ন, অর্থাৎ এটা একটা প্রকৃত কোষ, এটা ঠিক আছে। তারপর বর্ণ গঠনকারী অঙ্গ আছে, এর বর্ণ গঠনকারী অঙ্গ আছে, মিথ্যা কথা, হ্যাঁ। আর কি আছে, কোষ ঝিল্লি দেখা যায়। বর্ণ গঠনকারী অঙ্গ মানে অঙ্গ বলতে কি বোঝায় বলো দেখি, বর্ণ গঠনকারী অঙ্গ হচ্ছে প্লাস্টিড, ক্লোরোপ্লাস্ট হোক বা ক্রোমোপ্লাস্ট হোক বা লিউকোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট বর্ণ নাই তো। এই এখানে কি কোনো ক্লোরোপ্লাস্ট আছে, উদ্ভিদ কোষে কি কখনো ক্লোরোপ্লাস্ট থাকে বলো? তাহলে বর্ণ গঠনকারী অঙ্গ শুধুমাত্র, বর্ণ গঠনকারী অঙ্গ শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে কি বর্ণ গঠনকারী অঙ্গ কি পাওয়া যায়? পাওয়া যায় না। তাহলে এটা বাদ, টোটালি ক্রস। আর কি থাকলো, কোষ ঝিল্লি দেখা যায়। উদ্ভিদ কোষে তো কোষ ঝিল্লিও আছে, কোষ প্রাচীরও আছে, কিন্তু প্রাণী কোষে শুধু কোষ ঝিল্লি আছে, কোষ প্রাচীর নাই। তাহলে কোষ ঝিল্লি এটা একটা প্রাণী কোষ থাকবে, এটা স্বাভাবিক। চিন্তা করো তাহলে কোনটা কোনটা সঠিক অ্যান্সার, 1 আর 3। ওকে, 1 আর 3, 2 নাম্বার ওকে। বাস, এই 1 আর 3, এই যে এটা হচ্ছে সঠিক অ্যান্সার। এখন তোমাকে এই উদ্দীপক একটা পড়াই। রোহিত গ্রামের বাড়িতে যাওয়ার সময় দেখলো একজন লোক পাট গাছ থেকে আঁশ ছড়াচ্ছে। এই যে মাইন্ড ইট, পাট গাছ থেকে আঁশ ছড়াচ্ছে, তার মানে কি বোঝো, পাটের গাছে কি আছে, চতুর্পাশে আঁশ আছে, ওগুলো পচাইছে ব্যাকটেরিয়ার মাধ্যমে, পচানোর পর যে আঁশগুলো পাওয়া যায় ওই আঁশগুলো ছাড়াচ্ছে। এখন আমাদের প্রশ্ন কিন্তু আঁশ নিয়ে। দেখো উদ্দীপকের সংগৃহীত অংশটিতে কোন ধরনের টিস্যু বিদ্যমান, বোঝাই যাচ্ছে যে এটা হচ্ছে নলাকার, শক্ত, মানে মানে লম্বা। এটা কোনটা হবে বলো দেখি, এটা অবশ্যই স্ক্লেরেনকাইমা হবে, স্ক্লেরেনকাইমা হবে, ঠিক আছে, এটা সঠিক অ্যান্সার। এরপরে উদ্দীপকের সংগৃহীত অংশের টিস্যুর বৈশিষ্ট্য হচ্ছে কি, উদ্দীপকের সংগৃহীত টিস্যুর বৈশিষ্ট্য দেখো, কোষ প্রাচীর লিগনিন যুক্ত, হ্যাঁ কোষ প্রাচীরের পুরুত্ব অসমান, কোষে প্রোটোপ্লাজম অনুপস্থিত, হ্যাঁ এই 3টাই সঠিক, অর্থাৎ 1 2 3। ওকে, আচ্ছা এই 3টাই হচ্ছে সঠিক অ্যান্সার। হ্যাঁ, তো শিক্ষার্থী বন্ধু দেখো আমরা কিন্তু এমসিকিউ প্রশ্নের অ্যান্সার গুলো শেষ করলাম। এবার আমরা এই যে সৃজনশীল প্রশ্নটা একটু দেখি। আচ্ছা, সৃজনশীল প্রশ্নে দেখো এই যে 1 নম্বর প্রশ্নে, 1 নম্বর প্রশ্নে কতে কি আছে, ডান পাশের উদ্দীপকটা একটু লক্ষ্য করো 1 নম্বর প্রশ্নের জন্য। হ্যাঁ, এই উদ্দীপকে এই যে উপরের যে অংশটা, এটা এম চিহ্নিত দেওয়া আছে এবং এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, এটা এন দিয়ে। তো এটাকে দেখে বোঝা যাচ্ছে যে এটা একটা ক্লোরোপ্লাস্ট, আর এটাকে দেখে বোঝা যাচ্ছে যে
এইটা একটা সেন্ট্রিওল, যেটা কোথায় থাকে বলতো, উদ্ভিদ কোষ না প্রাণী কোষ? 5 সেকেন্ড, কি আগে বলতে পারে? হ্যাঁ নিশ্চয়, এটা হচ্ছে একটা প্রাণী কোষ। প্রাণী কোষের ভিতরে মূলত সেন্ট্রিওল থাকে। আসলে পুরোটা হচ্ছে সেন্ট্রোজোম, কিন্তু সেন্ট্রোজোমের ভিতর সেন্ট্রোস্ফিয়ার আছে। আমি তোমাকে একটু চিত্র এঁকে দিই, তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে। এই যে দেখো, আমার এই যে বোর্ডের দিকে মন দাও এবার। এই যে দেখো, আমি একটা সেন্ট্রোজোমের চিত্র আঁকি। আচ্ছা, ধরে নিলাম এটা একটা সেন্ট্রোজোম। আচ্ছা, এটা হচ্ছে, হ্যাঁ, এই ভেতরে যে অংশগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলোকে বলা হচ্ছে সেন্ট্রিওল। এগুলো কি বলবো আমরা? সেন্ট্রিওল। এটা হচ্ছে সেন্ট্রিওল। আর এই যে চতুর্পাশে এক ধরনের তরল পদার্থ দিয়ে মূলত সেন্ট্রিওল গুলো কি থাকে, যুক্ত থাকে। এইগুলোকে বলা হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার। হ্যাঁ, এটাকে কি বলা হচ্ছে? সেন্ট্রোস্ফিয়ার। আর এই সেন্ট্রিওল আর সেন্ট্রোস্ফিয়ার দুটা মিলে হচ্ছে সেন্ট্রোজোম। বাস, আমরা তো উদ্দীপকের চিত্র চিনলাম, তাই না? এম হচ্ছে তাহলে কি, সেন্ট্রোজোম, আর এন হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এখন প্রশ্নে আসি, জীব জগতের জন্য এন চিহ্নিত অংশটি গুরুত্বপূর্ণ কেন, ব্যাখ্যা করো। এটা তো মারাত্মক লেভেলের প্রশ্ন। তুমি একটু চিন্তা করে দেখো যে জীব জগতের জন্য এই ক্লোরোপ্লাস্ট কিন্তু কতটা উপকারী। তুমি খালি একটু চিন্তা করে দেখো, যদি ক্লোরোপ্লাস্ট না থাকতো একটা উদ্ভিদে, তাহলে উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে শর্করা জাতীয় খাদ্য তৈরি হতে পারতো না। আমি একটু আইডিয়া দিচ্ছি, এর প্রশ্নের উত্তরটা তুমি খুব সুন্দর সাজিয়ে লিখতে পারবে। নক দেবে আমাকে, উত্তরটা আমি পাঠিয়ে দেবো। শুধু আইডিয়াটা শোনো, যেটা শুনে তুমি প্রশ্নটা উত্তর মনে রাখতে পারবে। দেখো, যদি সবুজ উদ্ভিদে ক্লোরোপ্লাস্ট না থাকে, তাহলে তুমি কল্পনা করে দেখো পৃথিবীতে সকল সবুজ বনভূমি উজাড় হয়ে যাবে। যদি সকল বনভূমি উজাড় হয়ে যায় বা সবুজ ভূমি যদি উজাড় হয়ে যায়, ঘাস লতা পাতা থেকে সব ধরনের ছোট বড় যত সবুজ উদ্ভিদ আছে সব যদি, শৈবাল থেকে যা আছে সব যদি উধাও হয়ে যায়, পৃথিবী থেকে নাই হয়ে যায়, তাহলে মানুষ কি খেয়ে বাঁচবে? প্রথম কথা চিন্তা করো, এখানে যে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া হয়, অক্সিজেন তৈরি হয়, আগে মানুষ মরবে, সকল প্রাণীকুল মারা যাবে, কারণ সে অক্সিজেন পাবে না। কারণ আমরা যে শাকসবজি খাই, এই শাকসবজিতে যে বিভিন্ন পুষ্টিকর উপাদান রয়েছে, এগুলো একটাও কিছু পাবে না। আমরা যে ফল ফলাদি খাই, এই ফল ফলাদি একটাও তৈরি হবে না, একটাও পাবে না। তাহলে তুমি চিন্তা করে দেখো যে পুরো জীব জগৎ নির্ভর করে আছে মূলত এই অঙ্গাণুটার উপর। মানে প্রাথমিক অবস্থায় এই বিষয়টা এরকমই মনে হচ্ছে। তাহলে তুমি বলো, জীব জগতের জন্য এই ক্লোরোপ্লাস্ট কতটা উপকারী, একটু ভেবে দেখো। তোমার পড়া মনে থাকছে না? তুমি এক কাজ করো, তুমি বাইরে যাও, রুমের বাইরে যাও, রুমের বাইরে গিয়ে বিভিন্ন প্রকৃতির দিকে তাকিয়ে দেখো। দেখো যে এই উদ্ভিদগুলো না থাকলে আসলে আমরা কতটা অসহায়, কতটা সমস্যায় পড়তাম। তাহলে তোমার প্রশ্নের উত্তরটা মনে করা আরো বেশি সহজ হবে। ঠিক আছে? তবে পরীক্ষার খাতায় কিন্তু আজে বাজে করে লিখলে হবে না, এটা সাজিয়ে সাজিয়ে পয়েন্ট আকারে সুন্দর করে সাজিয়ে লিখতে হবে, হ্যাঁ, সম্পূর্ণ নম্বর পাওয়ার জন্য। এবং সেই সাথে একটা বেস্ট একটা চিত্র দিতে হবে। ঠিক আছে? চিত্রটাও যদি তুমি সহজভাবে আঁকতে চাও, আমার আরো একটা ভিডিও আছে, ওই ভিডিওতে আই বাটনে ক্লিক করো, আমি ভিডিও লিংকটা অ্যাড করে দেব, ওখানে তুমি পেয়ে যাবে ক্লোরোপ্লাস্টের চিত্র কত সুন্দর করে আঁকাতে হয়। আচ্ছা, এবার দেখো 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নের এখানে উদ্দীপকটা আগে লক্ষ্য করো। এই যে উদ্দীপক দেয়া আছে দেখো, আর এই যে এই চিত্রটা দেখতে পাচ্ছ, আমরা যে আটা চালি না, আটা আটা চালি, এটাকে কি বলি আমরা? চালনি। এই যে দেখো, অনেকটা হচ্ছে আটা চালার চালনির মতো, কতগুলো ছিদ্র ছিদ্র, অর্থাৎ এটা চালনির ন্যায় একটা প্লেট। ওকে, এটাকে বলা হচ্ছে সিপ প্লেট। এটা দেখতে চালনির ন্যায়। হ্যাঁ, সিপ নলের প্রত্যেকটা সিপ নলের সিপ কোষের প্রান্তে এটা থাকে। আর পাশে যেটা দেখতে পাচ্ছ কিউ, এটাকে বলা হচ্ছে সঙ্গী কোষ। এই সঙ্গী কোষ সব ধরনের প্রয়োজনীয় পুষ্টি মূলত শিব কোষকে দিয়ে সহায়তা করে। আর শিব কোষের কাজ হচ্ছে নলের মতো, সে পাইপ অনুযায়ী মানে করবে আর কি, খাদ্য পৌঁছে দেবে উদ্ভিদের বিভিন্ন জায়গায়। আর ডান পাশের চিত্রটা একটু লক্ষ্য করো, চিত্র বি। এখানে কি আছে ডান পাশে? এটাকে বলা হচ্ছে লোহিত রক্তকোষ, এটাকে বলা হচ্ছে শ্বেত রক্তকোষ, আর এটা হচ্ছে অনুচক্রিকা। তার মানে এখানে রক্তকণিকা রয়েছে। ঠিক আছে? তাহলে বি চিত্রে কি রয়েছে? রক্তকণিকা রয়েছে।
মানে এগুলো এক্সপ্লেন করছি কেন জানো, অন্তত তুমি অনুশীলনীর যে প্রশ্নগুলো আছে এগুলো ভালোভাবে বুঝবে। এগুলো বুঝলে তোমার অন্যান্য প্রশ্নের উত্তর দেওয়াটা সহজ হবে। অনেক সময় অনুশীলনীর প্রশ্ন থেকে কিন্তু বোর্ডে প্রশ্ন আসে। তাই আগে অভিযান শুরু করেছি যে অনুশীলনীর প্রশ্নগুলো আমি শেষ করি। ধারাবাহিকভাবে এই ভিডিওটা চলমান থাকবে। শিক্ষার্থী বন্ধু, তুমি যদি এর পরের অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর সমাধান পেতে চাও ঠিক এইভাবে, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর আমাদের যে ফেসবুক পেজ থেকে যদি তুমি এই ভিডিওটি দেখে থাকো, তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবে। কারণ নিয়মিত ভিডিও, নিয়মিত পড়ার যে আপডেট, এটা আমি তোমাকে প্রোভাইড করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, এখানে প্রশ্নে আসে। এবার দেখো 2 নম্বর প্রশ্নে কি বলছে, চিত্রের কিউ চিহ্নিত অংশটির ঐরূপ অবস্থানের কারণ ব্যাখ্যা করো। এই দেখো, অর্থাৎ সঙ্গী কোষ কেন সিগন্যালের পাশে আছে, এটা দেখতে এরকম কেন, এটি ব্যাখ্যা করতে বলছে তোমাকে। হ্যাঁ, ঠিক আছে। এবার দেখো, চিত্র এ ও বি এর মধ্যে একটি পরিবহন কাজ ছাড়াও অন্যান্য জৈবিক কাজে কিভাবে ভূমিকা রাখে যুক্তি সহ ব্যাখ্যা করো। কি সুন্দর প্রশ্ন। দেখো, আসলে এ ও বি এর মধ্যে একটি পরিবহন কাজ ছাড়াও, মানে এটাও পরিবহনের কাজ করে, আর এই রক্ত কোষগুলোও কিন্তু পরিবহনের কাজ করে। এ মূলত খাদ্য পরিবহনের কাজ করে, আর এ মূলত কি করে, অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড সহ প্রাণী দেহের বিভিন্ন যে পুষ্টি উপাদানগুলো রয়েছে সেগুলো পরিবহনের কাজ করে। আচ্ছা, তো এগুলো ব্যতীত ও প্রশ্নে আসলে চাচ্ছে এগুলো ব্যতীত আর কি কি জৈবিক কাজ করে, সেগুলো তুমি এখন বলো। আচ্ছা, দেখো, আর জৈবিক কাজগুলো কি কি আছে এখানে, এই রক্ত কোষগুলো কি কি করে তুমি চিন্তা করো। এই যে শ্বেত রক্তকণিকা তো মারাত্মক লেভেলের কাজ করে। যেমন আমাদের দেহে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ক্ষতিকর কোনো বস্তু ঢুকে পড়ে রক্তের মধ্যে, তাহলে এই কি করে, তাকে খেয়ে ফেলে। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় সেই জীবাণুগুলোকে খেয়ে ফেলে, খেয়ে মেরে ফেলে। তাহলে দেখো, আমাদেরকে রোগ প্রতিরোধের কাজ করতে হচ্ছে, মানে কাজ করে দিচ্ছে। আবার এই যে অনুচক্রিকা, দেখো ও কি কাজ করে জানো, ওই অনুচক্রিকা আমাদের দেহে মানে ওই যে রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। যখন কেটে যায়, রক্ত কেটে যায়, কোনো হাত কেটে যায়, কেটে যাওয়ার ফলে কি হয়, রক্ত বের হয়। এই রক্ত বের হওয়ার কারণে যদি বের হতেই থাকে, তাহলে আমাদের তো দেহে রক্ত শূন্য হয়ে যাবে, কিন্তু না, সেখানে কি হবে, এই অনুচক্রিকা রক্ত জমাট বাঁধার কাজ করবে। রক্ত জমাট বাঁধিয়ে আমাদের দেহ থেকে অবাঞ্ছিত রক্ত মানে পড়াকে রোধ করবে। দেখো, আর যে জৈবিক কাজগুলো রয়েছে আমি অল্প করে দু একটা হিন্টস দিলাম, এবং প্রয়োজনীয় উত্তর যদি পেতে চাও তাহলে অবশ্যই আমাদেরকে নক দেবে। আর এই অধ্যায়ের ভিডিওটি এ পর্যন্তই থাকলো। পরবর্তী অধ্যায়ের আরো ভিডিও নিয়ে হাজির হচ্ছে ইনশাআল্লাহ। সময় মতো হাজির হব, সাথেই থেকো। আল্লাহ হাফেজ।